নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করব। আপাতত 2টি পর্ব আপলোড করেছি। আজ পড়ছি 3য় পর্ব। গণেশ হঠাৎ মাস্টার মশাইকে দেখতে পেয়েছে। আরে মাস্টার মশাই, আপনি এখানে? আর ইনি আপনার জন্য ভেবে ভেবে অস্থির। আপনি একে ঘরে বসিয়ে রেখেছেন। সদানন্দ হাজারি বেলিফের দিকে চাইলেন। এতক্ষণে যেন সব মনে পড়ল আবার। বললেন, আমি আপনার জন্য জল আনতে এসেছিলুম, কিন্তু গেলাস খুঁজে পাচ্ছিলুম না। গণেশ বললে, আপনি গেলাস খুঁজে পাবেন কি করে? আপনি কি কখনো নিজের হাতে জল গড়িয়ে খেয়েছেন? যান, আপনি ঘরে যান, আমি জল এনে দিচ্ছি। যে গেলাস খুঁজতে সদানন্দবাবুর রাত পুইয়ে গিয়েছিল, সেই গেলাস খুঁজে জল এনে দিতে গণেশের 1 মিনিটও লাগলো না। জল খেয়ে হাজারি যেন একটু ঠান্ডা হলো। বললে, যাগে, এবার আর দেরি না করে চলুন মশাই, এখন 5 ক্রোশ রাস্তা হাঁটতে হবে, বেলাবেলি বেরিয়ে পড়ুন। সদানন্দবাবু বললেন, আজকেই যেতে হবে? হাজারি বেলি বললে, তা যেতে হবে না? আপনার নামে হুলিয়া রয়েছে আমার কাছে আজ 15 বছর ধরে, আর আপনি বলছেন আজকেই যেতে হবে কি না? শেষকালে হাকিমকে খবর দিলে যে আপনার হাতে হাত করা লাগিয়ে নিয়ে যাবে তারা, তখন কি ভালো দেখাবে? তার চেয়ে ভালোই আমার সঙ্গে চলুন, বেশি ঝামেলা হবে না। আমি বাজে ঝামেলা পছন্দ করি না। সদানন্দবাবু বললেন, কিন্তু আমি কি অপরাধ করেছি যে আমার নামে হুলিয়া বেরিয়েছে? বাদী? হাজারি বললে, বাদী কে আবার? পুলিশ। আর আমার অপরাধ? হাজারি বললে, অপরাধ? অপরাধের কথা বলছেন? হরনারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? হ্যাঁ, তিনি আমার বাবা। আপনি তাকে খুন করেননি? খুন? আমি আমার বাবাকে খুন করেছি? হ্যাঁ মশাই, হ্যাঁ। আর শুধু কি তাই, আপনি 8 লাখ টাকা তহবিল তছরূপ করেছেন, তারও প্রমাণ আছে কোর্টের কাছে। 8 লাখ টাকার তহবিল তছরূপ? বলছেন কি আপনি? আর নয়নতারাকে চেনেন? হ্যাঁ। হাজারি বেলি বললে, তার সর্বনাশ কে করেছে? তার সর্বনাশ হয়েছে? কে সর্বনাশ করেছে তার? কি সর্বনাশ করেছে? হাজারি বললে, আপনি ভালো মানুষ সেজে থাকলে কি হবে, 1 গ্লাস জল পর্যন্ত নিজে গড়িয়ে খেতে পারেন না, কিন্তু আপনার শয়তানি জানতে কোর্টের আর বাকি নেই মশাই। আজ 15 বছর ধরে আপনার নামে হুলিয়া ঘুরে বেড়াচ্ছে, আর আপনি এখানে সাধু সেজে লুকিয়ে বসে আছেন। কি কাণ্ড বলুন দেখিনি। সদানন্দবাবু হতবাক হয়ে রইলেন খানিকক্ষণ। তার মুখ দিয়ে যেন আর কোনো কথা বেরোতে নেই। বললেন, তাহলে আমি আসামি? হাজারি বললে, আসামি না হলে আপনার নামে হুলিয়া বেরোলো কেন? কই, আর কারো নামে তো হুলিয়া বেরোচ্ছে না। আপনি ভেবেছেন লুকিয়ে লুকিয়ে জল খাবেন আর কেউ তা জানতে পারবে না? তাহলে মশাই আর কোর্ট কাছারির সৃষ্টি হয়েছে কেন? আর তাছাড়া এখন হয়েছে কি, এখন তো সবে মহড়া। মহড়া মানে? হাজারি বললে, কবির গান শোনেননি? প্রথমে মহড়া দিয়ে শুরু হবে, তারপরেই চিতেন। ওই চিতেনেই তো যত মজা। তারপর চিতেন, তাতে আরও মজা। তারপরে সকলের শেষে আছে অন্তরা। এখন নিচের ছোট কোর্টে শুরু হবে মামলা। তারপরে যখন সেই মামলা বড় আদালতে যাবে, তখনই তো মজা। সদানন্দবাবু একটু ভেবে নিয়ে বললেন, একটা কথা রাখবেন আমার? কি কথা? আমাকে 2-4 দিন সময় দেবেন। 2-4 দিন? হ্যাঁ, আমি দেখে আসবো একবার সুলতানপুরে গিয়ে যে সত্যিই আমি হরনারায়ণ চৌধুরীকে খুন করেছি কিনা। দেখে আসবো আমি 8 লাখ টাকা তছরূপ করেছি কিনা। তারপর একবার যাব নবাবগঞ্জে। আর নয়নতারার কথা বললেন, কিন্তু আমি তো তার কোনো সর্বনাশ করিনি। আমি তো বরাবর তার ভালো করবারই চেষ্টা করেছি।
তাকেও আমি একবার দেখতে যাব নৈহাটিতে। আর আমি কি এখানে বসে ভ্যারেন্ডা বাজবো নাকি? আপনি যদি মশাই পালিয়ে যান, আপনাকে আর আমার বিশ্বাস নেই। সদানন্দবাবু বললেন, পালালে তো আগেই পালাতে পারতুম হাজারিবাবু। আর এই তো আমি সংসার ছেড়ে চৌবেরিয়াতে পালিয়ে এসেছি, কিন্তু জীবনের যন্ত্রণা থেকে কি রেহাই পেয়েছি? এও তো এক জেলখানা। এই জীবনটাই তো আমার কাছে জেলখানা। এই জেলখানা থেকে না হয় আর এক জেলখানাতে গিয়ে ঢুকবো। জেলখানাকে আমি ভয় করি না, কিন্তু আমি জানতে চাই আমি কি অন্যায় করেছি, বুঝতে চাই আমি কি পাপ করেছি, দেখতে চাই আমি কার কি ক্ষতি করেছি, কার কি সর্বনাশ করেছি। নিজের চোখে ভালো করে পরীক্ষা করতে চাই আমার এত চেষ্টা, এত অধ্যবসায়, এত ত্যাগ কেন এমন করে মিথ্যে হয়ে গেল? কে আমার সব ইচ্ছেকে এমন করে পণ্ড করে দিল? এর কারণটা কি? আর আপনিও চলুন আমার সঙ্গে। আজ 15 বছর আমার পেছনে নষ্ট করেছেন, এবার আর 2 দিন নষ্ট করতে পারবেন না? সঙ্গে নেবার মতো কিছুই ছিল না, তবু টুকিটাকি কিছু নিতে হলো। সদানন্দবাবু বেরোলেন, পেছনে ভদ্রলোকও সঙ্গে চলতে লাগলো। বললে, দুগ্গা দুগ্গা, এ কি এক ঝামেলায় ফেললেন মশাই আমাকে। চলুন চলুন, পা চালিয়ে চলুন। গণেশ দেখতে পেয়ে দৌড়ে এলো। বললে, কোথায় যাচ্ছেন মাস্টার মশাই, যাচ্ছেন কোথায়? সদানন্দবাবু বললেন, হরিমুহুরি মশাইকে বলে দিও গণেশ যে 2 দিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি। 2 দিন পরে আবার আসছেন তো? সদানন্দবাবু বললেন, তা কি বলা যায় কিছু? সারা জীবন এত হিসেব করে চলেও যখন একদিন সব হিসেব বেহিসেব হয়ে গেল, তখন ঠিক করে কিছুই আর বলতে ভরসা হয় না। তবে এলে তো তোমরা দেখতেই পাবে। বলে গঙ্গার ঘাটের দিকে পা বাড়িয়ে দিলেন। চলতে চলতে তার মনে হতে লাগলো যেন আকাশ বাতাস অন্তরিক্ষ সব একসঙ্গে ঝড়ের মতো প্রশ্ন করে চলেছে, এ কিসের রক্ত? দোতলা থেকে নরনারায়ণ চৌধুরী প্রশ্ন করছেন হরনারায়ণ চৌধুরী, প্রশ্ন করছে দিনু, কৈলাস গোমস্তা, গৌরী পিসি, রজবালি, সবাই। সদানন্দবাবুর অতীত বর্তমান ভবিষ্যতও যেন একই প্রশ্ন করে চলেছে। একই প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর শিক্ষা দীক্ষা অস্তিত্ব। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর ইতিহাস ভূগোল সমাজ। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর ঊর্ধ্বতন পূর্বপুরুষ। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর অধস্তন উত্তরপুরুষ। একযোগে সকলের প্রশ্ন সদানন্দবাবুর মনে ঝড় বইয়ে দিচ্ছে, এ কিসের রক্ত? আর তাদের সকলের সঙ্গে সুর মিলিয়ে যেন নয়নতারাও সদানন্দবাবুকে জিজ্ঞেস করে চলেছে, এ কিসের রক্ত? চিতেন। রেলবাজার থেকে নবাবগঞ্জ 5 ক্রোশ রাস্তা। 5 ক্রোশ রাস্তা হলে কি হবে, ওটুকু পথ লোকে হেঁটেই মেরে দেয়। এখন অবশ্য বাস হয়েছে। 20টা নয়া দিলে একেবারে নবাবগঞ্জের আগের গ্রামে পৌঁছে যাবে। সেখান থেকে ওই 1.5 মাইলটাক রাস্তা হেঁটে চলে যাও একেবারে সোজা নবাবগঞ্জে পৌঁছে যাবে। তা সেই রেলবাজারের স্টেশনে ট্রেন থেকে একদিন একজন ভদ্রলোক নামলো। বেশ ধোপদুরস্ত চেহারা, হাতে একটা ছোট সুটকেসের গায়ে সাদা রং দিয়ে ইংরাজিতে অক্ষরে লেখা রয়েছে পিসি রায়। ট্রেন চলে যাবার পর ভদ্রলোক কোনো দিকে দৃকপাত না করে সিঁড়ি দিয়ে নেমে সোজা বাজারের রাস্তায় পড়ল। তারপর বাঁয়ে ঘুরে একটা মিষ্টির দোকানি এগিয়ে এলো। কি দেব বলুন? ভদ্রলোক বললে। সন্দেশ কত করে? 7.5 টাকা। ওরে বাবা, একেবারে 7.5 টাকা? গলা কাটা দর করে দিলেন যে। আগে আপনাদের দোকানে কত সন্দেশ রসগোল্লা রাজভোগ খেয়েছি, তখন তো 2.5 টাকা করে শের ছিল। দোকানদার সবিনয়ে বললে, সেসব দিনের কথা এখন ভুলে যান, তখন 7 টাকা মণ দুধ পাওয়া যেত। ভদ্রলোকের এসব কথা ভালো লাগলো না। বললে,
না মশাই, এ একেবারে গলা কাটা দর করে দিয়েছেন। তা সিঙাড়া কত করে? 3 আনা পিস। ভদ্রলোক উঠে বলল, তা সিঙাড়া তো আর দুধের খাবার নয় মশাই, সিঙাড়ার এত দাম করেছেন কেন? আমি কি ভেবেছেন নতুন এসেছি এখানে? আজ 20-30 বছর ধরে আসছি। এককালে আপনাদের দোকানে আমি 1 টাকা সের সন্দেশ খেয়েছি, তাও আমার মনে আছে। এতক্ষণে দোকানদারের যেন মন ভিজল। জিজ্ঞেস করলে, আপনার দেশ কি এখানে? ভদ্রলোক বললে, আমার নিজের দেশ নয়, আমার জামাইবাবু নবাবগঞ্জের জমিদার। নবাবগঞ্জের জমিদার? আগে হ্যাঁ মশাই, ছোটবেলা থেকে দিদির বাড়ি আসতুম, আর এইখান থেকে কাঁচা গোল্লা কিনে নিয়ে যেতুম। এককালে এখানে রোজ আসতুম। আপনার দেশ? ভাগলপুর। এখানে নবাবগঞ্জে আমার ভগ্নিপতির বাড়ি। জমিদার হরনারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? তিনিই ছিলেন আমার ভগ্নিপতি। তা তিনি তো নবাবগঞ্জ থেকে জমি জমা বেচে চলে গিয়েছেন, ভাগলপুরে আছেন এখন। ভদ্রলোক বললে, তাহলে তো সবই জানেন দেখছি। সেই ভগ্নিপতিই এখন মারা গেছেন। মারা গেছেন? ভদ্রলোক বললে, হ্যাঁ, সে এক ভীষণ কাণ্ড। সেই ব্যাপারেই তো আমরা সব বিব্রত। এখন যাচ্ছি নবাবগঞ্জে আমার ভাগ্নের খবর নিতে। ভাগ্নে মানে সেই সদানন্দ? হ্যাঁ, সদানন্দকে এদিকে দেখেছেন নাকি? তাকে খুঁজতেই তো যাচ্ছি। যা হোক, তাহলে মশাই আপনার সন্দেশ আর খাওয়া হলো না। 7.5 টাকা সেরের সন্দেশ খাবার ক্ষমতা নেই আমার। দোকানদার বললে, তাহলে সিঙাড়া খান। 3 আনার চেয়ে সস্তা দেওয়া যায় না, আলুর যা দাম বাড়ছে। তা 2 আনা করে হোক না। দোকানদারের কি মনে হলো, বললে, ঠিক আছে, আপনি চা খাবেন তো? 2 আনায় 1 কাপ চা। চা খেলে 1খানা সিঙাড়া 2 আনায় দিতে পারি। আপনি আমাদের পুরন লোক, দেশের লোক, কতদিন পরে এসেছেন। ওরে বাবুকে 1 কাপ চা আর একটা সিঙাড়া দে গরম। তাই সই। বেশি দরাদরি করা ঠিক নয়। সন্দেশটা সস্তা করে দিলেই ভালো হতো। অবশ্য শেষ পর্যন্ত 1খানা সিঙাড়া দিয়ে 1 কাপ চাই নিলে ভদ্রলোক। বললে, তাহলে চায়ে একটু বেশি করে চিনি দেবেন মশাই, আমি আবার চিনি একটু বেশি খাই। চা আর সিঙাড়া খেয়ে দাম চুকিয়ে দিয়ে ভদ্রলোক উঠল। ভোরবেলা ট্রেন থেকে নেমেছে, এবার একটু রোদ উঠেছে। এখনও 5 ক্রোশ রাস্তা ঠ্যাঙাতে হবে। রেলবাজারের রাস্তায় তখন মানুষের রীতিমতো আনাগোনা শুরু হয়ে গেছে। তারপর রাস্তায় নামবার আগে দোকানদারকে লক্ষ্য করে বললে, এবার সময় আবার আসছি, তখন কিন্তু একটু কনসেশন করতে হবে, বুঝলেন? তা এই হলো প্রকাশ রায়, সদানন্দ চৌধুরীর প্রকাশ মামা। আপন মামা ঠিক নয়, তা না হোক, আপন মামার চাইতেও বড়। মার এক মামার ছেলে। ছোটবেলা থেকে নবাবগঞ্জে আনাগোনা করত। বড়লোক ভগ্নিপতি। দূর সম্পর্কের ভগ্নিপতি হলেও ভগ্নিপতি তো, একটা সম্পর্ক তো আছে। তা সে যত ক্ষীণ সম্পর্কই হোক, সে ক্ষীণ সম্পর্কটাকে ঘন ঘন দেখা সাক্ষাৎ আসা যাওয়া দিয়ে সে রীতিমতো ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত করে তুলেছিল। বলা নেই কওয়া নেই, হঠাৎ হঠাৎ এসে উদয় হতো প্রকাশ। বড়লোক দিদি, থাকা খাওয়ার এলাহি ব্যবস্থা। প্রকাশ এলেই নবাবগঞ্জের লোকেরা বলতো, ওই চৌধুরী মশাইয়ের শালা এসেছে। অনেকে আবার আদর করে শালাবাবুও বলতো। শালাবাবু এলে নবাবগঞ্জের লোক ধরে বসত। শালাবাবু, আমাদের 12 তলায় যাত্রা হবে, চাঁদা দিন। তা চাঁদা দিতে কখনো কার্পণ্য করেনি শালাবাবু। বলতো, বেশ তো, কত চাঁদা দিতে হবে আমাকে বলো। 10 টাকা চাই আপনার কাছে। তা 10 টাকা দিতেও আপত্তি করতো না শালাবাবু। নবাবগঞ্জের জমিদারের শালা, সুতরাং সারা গ্রামের লোকেরই শালা। তার মতো লোকের কাছে 10 টাকা চাঁদা চাইবার হক আছে বই কি গ্রামের লোকের?
শালাবাবু ফিনফিনে পাঞ্জাবি, কোঁচানো ধুতি আর ঢেউ খেলানো তেরি এইসব দেখে যে কোনো লোকই বুঝতে পারত শালাবাবু পয়সাওয়ালা লোক। আসলে কিন্তু এ পয়সা যোগান দিত দিদি। শালাবাবু এসেই বলতো, দিদি এবার আর তোমার ইজ্জত থাকবে না। দিদি বুঝতে পারতো না, বলতো, কেন রে, কি হলো? নবাবগঞ্জের ক্লাবের ছেলেরা আবার চাঁদা চাইছে, একেবারে 10 টাকা চাঁদা ধরেছে আমার নামে। দিদি বলতো, কেন আবার চাঁদা কিসের? এই তো সেদিন যাত্রার জন্য তুই 10টা টাকা চেয়ে নিয়ে গেলি, এরই মধ্যে আবার চাঁদা কিসের? শালাবাবু বললে, আমিও তো তাই জিজ্ঞেস করলুম আবার চাঁদা কিসের। তা ওরা বললে এবার বারোয়ারিতলায় কবির গান লাগাবে। কবির গান? ওদের বুঝি কাজকর্ম কিছু নেই, কেবল যাত্রা, থিয়েটার আর গান? শালাবাবু বললে, দিয়ে দাও 10টা টাকা, 10টা টাকা তোমার কাছে কিচ্ছু না। কিন্তু ওরা আমাকে শালাবাবু বলে এখনও মান্যগণ্য করে তো, টাকা না দিলে সেটাও আর করবে না। তখন তোমারও ইজ্জত নষ্ট, বলবে চৌধুরী মশাই কিপটে লোক। চৌধুরী মশাইয়ের বউও কিপটে, তার শালাটাও কিপটে। দিদি ভাইয়ের কথায় হেসে ফেলতো, বলতো, তোর বুদ্ধি তো খুব প্রকাশ। প্রকাশ দিদির কাছে তারিফ পেয়ে অহংকারে আরও ফুলে উঠত, বলতো, তুমি আর আমার বুদ্ধির কতটুকু দেখলে দিদি। জানো, এই যে এতবার ভাগলপুর থেকে এখানে আসি, তুমি কি ভেবেছো আমি রেলের টিকিট কাটি নাকি? টিকিট কাটিস না? প্রকাশ গর্বে বুক ফুলিয়ে দিদির দিকে চেয়ে বলে, না, টিকিট কাটতে যাব কোন দুঃখে বলো তো? আমি গাড়িতে চড়লেও রেল চলবে, না চড়লেও চলবে। আমি চড়ি বলে কি আর রেলের ইঞ্জিনের কয়লা বেশি পড়ে? দিদি অবাক, বলে, তাহলে তুই যে আমার কাছ থেকে টিকিটের টাকা নিস? প্রকাশ বলে, তোমার দেখছি বুদ্ধি শুদ্ধি কিছু নেই দিদি। তোমার কাছ থেকে টিকিটের টাকা নিই বলে সত্যি সত্যি রেলের টিকিট কাটতে হবে? তুমি বলছো কি? ওই রকম বোকা হলেই হয়েছে আর কি। পৃথিবীতে লোকের সঙ্গে একটু ভালো মানুষই করেছো কি সবাই তোমায় পিষে গুঁড়িয়ে চেপটে মেরে ফেলে দেবে। তুমি তো দেশের মানুষগুলোকে এখনো চিনলে না, তাই ওই কথা বলছো। খবরদার খবরদার, ওই বোকামিটি কখনো করো না দিদি। রেলে চড়লে কখনো টিকিট কাটবে না। রেলগাড়ি মানে কি জানো তো? কি? জোচ্চোরের বাড়ির ফলার, পেলে ছাড়তে নেই। তা তুই সে টাকাগুলো নিয়ে কি করিস? প্রকাশ বলে, খাওয়াই। খাওয়াই মানে কাকে খাওয়াস? প্রকাশ বলে, ওই টিকিট চেকারদের। একদিন যখন ধরে ফেলে তখন চা সিগারেট খাওয়াতে হবে না। সবাই তো আর আমার বউয়ের ভাই নয় যে আমার মুখ দেখে ছেড়ে দেবে। 2-1টা আবার ধর্মপুত্র যুধিষ্ঠির আছে জানো, তারা মিষ্টি কথাতেও ভুলবে না, চা সিগারেটও খাবে না, আবার ঘুষও নেবে না। সেসব বেয়ারা লোকগুলোকে নিয়ে হয় মুশকিল। তখন কি করিস? তখন কি আর করব, গাঁট গচ্চা দিতে হয়। কথাগুলো বলবার সময় দিদিও যত হাসে, প্রকাশও তত হাসে। ভাইয়ের বাহাদুরিতে দিদি অবাকও হয়ে যায়। যখন প্রকাশ নবাবগঞ্জে আসে তখন অনেক সময় রেলবাজারের মিষ্টির দোকান থেকে 1 হাঁড়ি কাঁচাগোল্লা নিয়ে আসে। দিদি বলে, এ কী রে, তুই আবার কুটুম লোকের মতো মিষ্টি নিয়ে আসিস কেন? তুই কি কুটুম বাড়ি আসছিস নাকি? প্রকাশ বলতো, না দিদি, তুমি কাঁচাগোল্লা খেতে ভালোবাসো তাই আনলুম। 3 টাকা সের, ব্যাটারা গলা কাটা দাম রেখেছে। দিদি সন্দেশটা নেয় বটে, কিন্তু ভাইয়ের দেওয়া জিনিসের দামও সঙ্গে সঙ্গে শোধ করে দেয়। আর তাছাড়া প্রকাশ টাকা পাবেই বা কোথায়? তার তো আর ভগ্নিপতির মতো নিজের ঢালাও জমিদারি নেই যে দিদিকে রোজ রোজ 1 সের করে কাঁচাগোল্লা খাওয়াবে। আর প্রকাশও জানতো যে সেই কাঁচাগোল্লা দিদি নিজে যতখানি খাবে তার চেয়ে বেশি খাবে প্রকাশ নিজে। ওই সদা যখন হলো তখন ওই ভাতের সময় কড়া কর্মা যা কিছু সবই করেছিল ওই প্রকাশ। অবশ্য তখন প্রকাশ নিজেও ছোট। সদানন্দর সেই ছোটবেলা থেকে তার বিয়ে দেওয়া পর্যন্ত সব কাজেই প্রকাশ।
জমিদার বাড়ির একমাত্র ছেলে, আদর করবার লোকেরও অভাব যেমন নেই, ছেলের স্বাদ আহ্লাদ শখ মেটাবার জন্য টাকারও তেমনি অভাব নেই। যত ইচ্ছে খরচ করো না তুমি, ছেলে যদি তাতে সুখী হয় তো আমার কোনো আপত্তি নেই। আরও টাকা নাও নবাবগঞ্জের চৌধুরী বংশের কুলতিলক সদানন্দ, তার জন্য নরনারায়ণ চৌধুরীর কোনো কার্পণ্য নেই। যেদিন সদানন্দ জন্মালো, নরনারায়ণ চৌধুরী তখন রানাঘাটের সদরে মামলার তদবির করতে গেছেন। সদরে তার নিজের বাড়ি ছিল, মামলা মকদ্দমার জন্য তাকে যেতেই হতো। ওখানে গেলে কিছুদিন ওই বাড়িতেই কাটাতেন। লোকজন ছিল তাঁর, কাছারি বাড়ির কাজ হতো ওইখানে, তার জন্য লোক লস্কর সব কিছুর ব্যবস্থা ছিল। সেদিন উকিল মুহুরি নিয়ে কাছারি ঘরে তিনি খুবই ব্যতিব্যস্ত। 90,000 টাকার একটা বিলের মামলার ডিক্রি হয়েছে, তাই নিয়ে সাক্ষী সাবুদের ঝামেলায় একেবারে নাজেহাল। তখন হঠাৎ নবাবগঞ্জ থেকে দিনু দৌড়তে দৌড়তে গিয়ে খবর দিলে, বৌমার ছেলে হয়েছে। প্রথমটাই যেন মনে হলো ভুল শুনছেন। তারপর উকিল মুহুরির দিক থেকে মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি বললি? আগে বৌমার ছেলে হয়েছে। তবু যেন কর্তামশাইয়ের বিশ্বাস হলো না। বললেন, ছেলে না মেয়ে? আগে ছেলে। তুই ঠিক জানিস ছেলে? দিনু বললে, আগে হ্যাঁ, মঙ্গলাদা নিজে আমাকে বলেছে, ছোট মশাই তাই আমাকে এখানে পাঠিয়ে দিলে। কথাটা শুনে কর্তামশাই প্রথমে কি করবেন বুঝতে পারলেন না। তারপর কৈলাসকে ডাকলেন। কৈলাস গোমস্তা যে তাঁর পাশেই বসে আছে, উত্তেজনায় সে খেয়ালও তাঁর ছিল না। আবার ডাকলেন, কৈলাস, কৈলাসের টিকি দেখতে পাচ্ছি না কেন? সে যায় কোথায়? পাশ থেকে কৈলাস বলে উঠল, আগে এই তো আমি। তুমি পাশেই রয়েছ, তা আমি যে এত চেঁচিয়ে মরছি, তুমি রাগ কাটছো না কেন? তোমরা কি সব কানে তুলো দিয়ে রেখেছ? তোমাদের কি সব সময় কেবল ফাঁকি ফাঁকি দেওয়া তোমাদের স্বভাব হয়ে গিয়েছে? একগাদা নথিপত্র নিয়ে কৈলাস তখন হিমশিম খেয়ে যাচ্ছিল। 3 দিন 3 রাত ধরে সেই সব নথিপত্র নিয়েই কেটেছে সকলের। একবার কাছারি আর একবার কোর্ট করেছে। জমিদারি সেরেস্তার কাজে তার মতো বিশ্বস্ত লোক পাওয়াও কর্তামশাইয়ের একটা ভাগ্য, কিন্তু তবু তার বকুনি খাওয়ার কপাল। কর্তামশাই বললেন, ও সব নথিপত্র এখন রাখো। কৈলাস গোমস্তা বললে, আগে কাল যে মুন্সিপের কোর্টে মামলার শুনানি আছে। কর্তামশাই বললেন, রাখো তোমার শুনানি, জীবনে অনেক মামলা করেছি, তুমি আমাকে আর কোর্ট দেখিও না। আমি কি কোর্টের নাম শুনলে ভয় পাবো? না হয় ও বিলটা যাবে। জীবনে অনেক বিল দেখেছি, আবার অনেক সম্পত্তি চলেও গিয়েছে আমার। আর আমি যদি বেঁচে থাকি অমন বিল আমি আরও 10টা নিলামে ডেকে নেব। এখন ওসব থাক। শুনছো তো, নাতি হয়েছে আমার, তুমি এখন আমাকে কোর্ট শোনাচ্ছ? যাও, ওসব রাখো। আমি আজকেই নবাবগঞ্জে ফিরে যাব, তার ব্যবস্থা করো। এখনই যাবেন? এখনই যাব না তো কি একদিন পরে যাব? পরে গেলে দেরি হবে না? এ কি দেরির কাজ? যাও, গাড়ির বন্দোবস্ত করো, আর আমার বাক্স বিছানা সব দিনুকে দিয়ে গুছিয়ে ফেলো। রজবালিকে ডেকে গাড়িতে গরু জুততে বলো। এর ওপর আর কথা বলা চলে না। কৈলাস গোমস্তা বাইরে যাচ্ছিল সব বন্দোবস্ত করতে। কর্তামশাই আবার ডাকলেন, হ্যাঁ ভালো কথা, তার আগে আর একটা কাজ করো দেখিনি। বাজারের সনাতন শ্যাকরাকে চেনো তো? তাকে গিয়ে বলো 10 ভরির সোনার হার যদি একটা তৈরি থাকে তো সেটা নিয়ে এসে যেন এখুনি আমার কাছে আসে। তা সেই দিনই কর্তামশাই সেই 10 ভরি সোনার হার নিয়ে রজবালির গাড়িতে চড়ে গ্রামের দিকে রওনা দিয়েছিলেন। খাওয়া, ঘুমোনো, মামলা সব কিছু মাথায় রইল। সব কিছু ফেলে কর্তামশাই নবাবগঞ্জে এসে ওই 10 ভরি সোনার হার দিয়ে নাতির মুখ দেখেছিলেন। এ নাতি যে তাঁর কত আদিক্ষেতার নাতি তা আর কেউ না জানুক কর্তামশাইয়ের অজানা ছিল না। নাতির বিয়ে তিনি অল্প বয়সেই দিয়েছিলেন।
উদ্দেশ্য ছিল তার বাড়ি নাতি নাতনিতে ভরে যাবে, তার সংসার বিলাস বৈভবে ঐশ্বর্যে জাঁকজমকে জমজমাট হয়ে উঠবে। কিন্তু তা হয়নি। তিনি অনেক খুঁজে পেতে সুলতানপুরের জমিদার কীর্তিপদ মুখুজ্জের একমাত্র সন্তানকে নিজের ছেলের পাত্রী হিসেবে পছন্দ করে বউ করে নিজের বাড়িতে এনেছিলেন। কিন্তু বিয়ের বহুদিন কেটে গেল, তবু সন্তানাদি কিছু হলো না দেখে বড় মুষড়ে পড়েছিলেন। এই প্রকাশ তখন সবে হয়েছে। বাপ মা মারা যাবার পর পিসিমার কাছেই থাকতো। পিসেমশাই কীর্তিপদ মুখুজ্জের ছেলে ছিল না বলে আদর যত্ন পেত ছেলের মতো। তারপর যখন প্রীতিলতার বিয়ে হয়ে সে নবাবগঞ্জে চলে গেল, তখন ছোট ছেলের মতো প্রকাশও দিদির সঙ্গে দিদির শ্বশুরবাড়িতে এলো। কিন্তু এসব জটিল কুটিল বংশতালিকার শুকনো বর্ণনা না দেওয়াই ভালো। তাতে গল্প দানা বাঁধতে পারে না। গল্প আত্মীয় স্বজনের ডালপালার ঘা লেগে হোঁচট খেয়ে খুঁড়িয়ে চলে। তার চেয়ে প্রকাশের যে পরিচয় দিচ্ছিলাম তাই দেওয়াই ভালো। কারণ এ উপন্যাস যাঁরা পড়ছেন তাঁদের এখন থেকেই জানিয়ে দেওয়া ভালো যে প্রকাশ রায় ভবিষ্যতে এ উপন্যাসে আরও অনেকবার উদয় হবে। পাঠক পাঠিকারা এই চরিত্রটির সম্বন্ধে যেন একটু বিশেষ অবহিত থাকেন। এদিকে সদানন্দ যখন বড় হলো, তখন প্রকাশ রায় এ বাড়িতে রীতিমতো আসর জমিয়ে বসেছে। এখানে একবার আসে, 1 মাস 2 মাস থাকে, আর দিদির কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে আবার কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। যখন নবাবগঞ্জে থাকে তখন সদানন্দকে নিয়ে ঘোরে। কোথায় যাত্রা হচ্ছে, কোথায় কবির লড়াই হচ্ছে, পাঁচালি হচ্ছে, সেখানে ভাগ্নেকে সঙ্গে করে তার নিয়ে যাওয়া চাই। নরনারায়ণ চৌধুরী হাজার কাজের মধ্যেও নাতির খবর নেন। বলেন, খোকা কোথায় গেল? খোকা, খোকাকে দেখছি না যে। কৈলাস গোমস্তা বলে, আগে খোকাবাবু শালাবাবুর সঙ্গে বেরিয়েছে। জিনিসটা কর্তামশাইয়ের পছন্দ হয় না, কিন্তু কিছু বলতেও পারেন না। বৌমার ভাই, কুটুম সম্পর্ক। শুধু বলেন, তোমাদের শালাবাবু লোকটা সুবিধের নয়, সিগারেট খেতে দেখেছি। কিন্তু প্রকাশের সেদিকে ভ্রুক্ষেপ নেই। স্টেশন থেকে সোজা এসেই একেবারে কর্তামশাইয়ের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকায়। কর্তামশাই প্রত্যেকবারই হকচকিয়ে যান। বলেন, কে? আগে আমি প্রকাশ। প্রকাশ নামটা যেন অনেকক্ষণ চিনতে পারেন না। তারপর একেবারে না চিনলে খারাপ দেখায় তা বলেন, বেয়াই মশাই কেমন আছেন? বেয়ান সবাই ভালো আছেন তো? তারপরে আর কর্তামশাইয়ের সঙ্গে দেখা করা দরকার মনে করে না সে। সোজা চলে যায় দিদির কাছে। একেবারে অন্দরমহলে গিয়ে বলে, দিদি এলুম। একদিন হাসতে হাসতে ঢোকে দিদির ঘরে। বলে, জানো দিদি, তোমার ছেলে খুব ইন্টেলিজেন্ট হয়েছে। দিদি বলে, কীরকম? প্রকাশ বলে, ওকে জিজ্ঞেস করো না। দিদি খোকার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে খোকন? খোকন বলে, আমি গান শিখেছি মা। উমা, তাই নাকি? কই গাও দেখি। প্রকাশও উৎসাহ দিলে ভাগ্নেকে। বললে, গাও গাও, গিয়ে শোনাও মাকে, শোনাও। খোকন 2 হাত তুলে এঁকে বেঁকে নাচতে শুরু করে দিলে। তারপর গান গাইতে আরম্ভ করলে, আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত, কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা, তবে কি অবিষ ভকিতাম। গান শুনে ভেতর বাড়ি থেকে আরও অনেকে দৌড়ে এসেছিল। গৌরী পিসি ছেলের বুদ্ধি দেখে আর থাকতে পারলে না। একেবারে 2 হাতে খোকনকে কোলে তুলে মুখময় চুমু খেতে লাগলো। বললে, ও মা, কি চমৎকার গলা খোকন মনির! বড় হলে খোকন আমাদের বড় গাঁইয়ে হবে বৌদি। আরও যারা দেখছিল তারাও সবাই এক বাক্যে ধন্য ধন্য করতে লাগলো। অহংকারে তখন শালাবাবুর বুক 10 হাত হয়ে গেছে। বললে, এবার সেই গানখানা গাও তো খোকন, সেই যেখানে আমি শিখিয়েছি। কোন গানটা? সেই যে, আর নারীরে করিনে প্রত্যয়। খোকন গাইতে লাগলো,
আর নারীরে করিনে প্রত্যয়, নারীর নাইকো কিছু ধর্ম ভয়, নারী মিলতে যেমন ভুলতে তেমন, দুই দিকে তৎপর, মজিয়ে পড়ে চায় না ফিরে আপনি হয় অন্তর। শালাবাবু নিজেই গানের তারিফ করতে লাগলো, বললে, বাহ বাহ বাহ। কিন্তু হঠাৎ হরনারায়ণ ঘরে ঢুকলেন, বললেন, কে গান গাইছিল, খোকা না? শালাবাবু বললে, হ্যাঁ জামাইবাবু, আপনি আর একবার শুনবেন গানটা? হরনারায়ণ বললেন, না, ওসব গান ওকে কে শিখিয়েছে? শালাবাবু বললে, কবির গান শুনতে নিয়ে গিয়েছিলুম, সেখানে শিখেছে। কি ইন্টেলিজেন্ট হয়েছে খোকন, দেখেছেন? একবার মাত্র গানটা শুনেছে আর সঙ্গে সঙ্গে সুরটা মুখস্থ করে ফেলেছে। আমি তো জামাইবাবু আমার বাপের জন্মে এমন ইন্টেলিজেন্ট ছেলে দেখিনি। ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বয়। প্রকাশের সামনে হরনারায়ণ কিছু বললেন না বটে, কিন্তু রাত্রে শোবার ঘরে এসে স্ত্রীর কাছে মুখ খুললেন, বললেন, খোকনকে তুমি প্রকাশের সঙ্গে কবির লড়াই শুনতে পাঠিয়েছিলে? প্রীতিলতা প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে গেল, বললে, কেন বলো তো? না, তাই জিজ্ঞেস করছি। যেসব গানগুলো খোকন গাইছিল এগুলো তো খুব ভালো গান নয়। বাবা শুনলে রাগ করবেন। খোকনকে আর যার তার সঙ্গে যেখানে সেখানে ঘুরে বেড়াতে দেওয়া ঠিক নয়, অভ্যেস খারাপ হয়ে যাবে। প্রীতিলতা বললে, কিসের অভ্যেস? ওই সব বাজে গান গাওয়ার অভ্যেস। প্রীতিলতা বললে, ছেলে মানুষ গান শুনেছে আর শিখে ফেলেছে, এতে অভ্যেস খারাপ হবার কি আছে? তোমার সব তাতেই বাড়াবাড়ি। ছেলে মানুষ একটু গান গাইলেই দোষ? হরনারায়ণ এরপরে আর ও বিষয়ে কোনো কথা বললেন না। আর তাছাড়া এ নিয়ে মাথা ঘামানোর মতো বেশি সময়ও তার ছিল না। কিন্তু মনে মনে কেমন যেন চিন্তিত হলেন। সেদিন খোকনের আর একটা বুদ্ধির অকাট্য প্রমাণ দিল প্রকাশ। দিদির কাছে খোকনকে নিয়ে এসে বললে, তোমায় কি বলবো দিদি, খোকন একটা জিনিয়াস হবে, নির্ঘাত, দেখে নিও। দিদি বুঝতে পারলে না, বললে, জিনিয়াস তার মানে? মানে একটা ধুরন্ধর প্রতিভা। কেন, আবার কি করেছে? আরে কৈলাস গোমস্তার হুঁকোটা ছিল চণ্ডী মণ্ডপে, কলকেতে তখনও আগুন জ্বলছে। ও একটানে হুঁকো থেকে ধোঁয়া টেনে নাক দিয়ে বার করে ছেড়েছে। দিদিও অবাক ছেলের বুদ্ধি দেখে বললে, তাই নাকি? হ্যাঁ দিদি, আমি কাণ্ড দেখে তো অবাক। আমি এই বলে দিচ্ছি দিদি, এ ছেলে তোমার বংশের নাম রাখবে। এমন বুদ্ধি আমি বাপের জন্মে কারো দেখিনি, সত্যি। দিদি খোকনের দিকে চেয়ে বলল, হ্যাঁ রে খোকন, তোর কাশি হলো না? খোকন ঘাড় নাড়লে, বললে, না। বলিস কি, একটুও কাশি হলো না? খোকন গর্বের সঙ্গে ঘাড় নেড়ে আবার বললে, না। গৌরী পিসিও এসে দাঁড়িয়েছিল, সেও শুনে বললে, না বৌদি, আমি তোমাকে বলেছিলুম এ ছেলে তোমার একটা কেষ্টবিষ্ট না হয়ে যায় না। রাত্রে হরনারায়ণ ঘরে আসতেই প্রীতি বললে, ওগো, খোকনের কি বুদ্ধি জানো? হরনারায়ণ বললেন, কি? আজকে গোমস্ত মশাইয়ের হুঁকো টেনে খোকন নাক দিয়ে গল গল করে ধোঁয়া ছেড়েছে, একটুও কাশেনি। খোকন পাশেই ছিল, সেও বাবার দিকে চেয়ে বললে, হ্যাঁ বাবা, আমি একটুও কাশিনি। হরনারায়ণ কিন্তু কথাটা শুনে হাসতে পারলেন না, আরও গম্ভীর হয়ে গেলেন। স্ত্রীর দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কে ওকে হুঁকোয় মুখ দিতে বলেছিল? স্ত্রী বললে, কে আবার বলবে, ও নিজেই মুখ দিয়েছে। কিন্তু ওর সঙ্গে কেউ ছিল? স্ত্রী বললে, হ্যাঁ, প্রকাশ সঙ্গে ছিল, সে সাক্ষী আছে, নিজের চোখে দেখেছে। হরনারায়ণ এ কথার কোনো উত্তর দেওয়াও দরকার মনে করলেন না, তবে আরও যেন চিন্তিত হয়ে পড়লেন। পরের দিনই কেষ্টগঞ্জের স্কুলের হেডমাস্টার মশাইকে বাড়িতে ডেকে পাঠালেন। এই সেই প্রকাশ রায়। এককালে এই প্রকাশ রায় যখন তখন হুট করে এই নবাবগঞ্জে আসত,
আসতো আর নবাবগঞ্জের মানুষজনদের কাছে রাজা উজির মারত। ভাগ্নেকে নিয়ে যাত্রা শুনতে যেত, কবির গান শুনে তারিফ করত, ভাগ্নেকে গান শেখাতো, তামাক খেতে তালিম দিত। তা সেসব অনেক দিন আগেকার কথা। তারপর সেই নরনারায়ণ চৌধুরী মারা গেলেন, সেই দিদিও আর নেই, আর সেই ভাগ্নে সদানন্দও তখন নেই। ছিল মাত্র এক জামাইবাবু। এবার সেই জামাইবাবুও চলে গেল। প্রকাশ রায়ের সময় এখন খারাপ পড়েছে। সেই খারাপ সময়ের সুরাহা করতেই প্রকাশ রায় আবার এসেছে রেলবাজারে। সামনেই বাস দাঁড়িয়েছিল। আগে এই রাস্তাটুকু বরাবর হেঁটেই মেরে দিয়েছে সে, কিন্তু এখন বয়স হয়েছে, এখন গতরও আগের চেয়ে অনেক ভারী হয়েছে। সোজা বাসের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, নবাবগঞ্জ যাবে ভাই? নবাবগঞ্জে? নবাবগঞ্জ যাবে না, মোবারকপুর থেকে হাঁসখালি চলে যাবে। মোবারকপুর কত ভাড়া? 20 পয়সা। 20 পয়সা? 20 পয়সায় 1 কাপ চা আর 2টো সিগারেটও হয়ে যেত। যাকগে, কপালে পয়সা নষ্ট আছে, কে খণ্ডাবে। ঠিক আছে, মোবারকপুরেই নেমে যাবে সে। প্রকাশ রায় সুটকেসটা নিয়ে বাসে উঠে পড়ল। মোবারকপুরের বাস থেকে নেমে প্রকাশ রায় যখন নবাবগঞ্জে এলো তখন আরও বেলা বেড়েছে। নবাবগঞ্জে সেদিন হাটবার, কিন্তু হাট বসতে বসতে সেই যার নাম বেলা 1:30। সকালবেলার দিকে তেমন লোকজন থাকে না, কিন্তু যত বেলা বাড়ে তত চারিদিকের গ্রামগঞ্জ থেকে ব্যাপারী চাষা খদ্দের এসে জোটে, আর আসে ভেন্ডাররা। কলকাতার কোলে মার্কেট থেকে সোজা চলে আসে কেষ্টগঞ্জে। কেউ কেউ নামে মদনপুর, কেউ আড়ংঘাটায়, কেউ আবার বগুলায়। বেগুন, মূলো, পটল, কপি কিংবা আম কাঁঠাল কিনে ঝুড়ি ভর্তি করে ট্রেনে চাপিয়ে সোজা শিয়ালদা, সেখান থেকে কোলে মার্কেট। তখন হাটে আসে ডাক পিয়ন, আসে মোবারকপুরের ডাক্তার কার্তিকবাবু, আসে কেষ্টগঞ্জ স্কুলের হেডমাস্টার। কেউ আসে সাইকেলে চড়ে, কেউ চলে আসে হেঁটে, আবার কেউ বা বাসে চড়ে। 1 হপ্তার বাজারটা হয়ে যায় নবাবগঞ্জের হাট থেকে। সপ্তাহের ওই দিনটা শুধু হাট করার দিন নয়, পরস্পর দেখা সাক্ষাৎ করবার দিনও বটে। এসেই নরনারায়ণ চৌধুরীর আদি আমল থেকেই এমনি চলে আসছিল। বলতে গেলে তিনি এই হাট বসান এখানে। আগে নবাবগঞ্জের লোকজন বড় হাট করতে যেত সেই রেলবাজারে, আর নয়তো বাজিতপুরে। অবশ্য হাট করার রেওয়াজ তখন এত ছিল না। আলুটা রেলবাজার থেকে নিয়ে এলেই হতো, আলু আর কেরাসিন। বাকি শাক পাতা মাছ ওই নবাবগঞ্জের ঘরে বসেই মিলত সকলের। মালোপাড়া থেকে আসতো মাছ বিক্রি করতে, আর যার যার বাড়ির উঠোনে গজাতো শাক পাতা কলা মূলো। তখন কর্তাবাবু নতুন করে বাড়ি করেছেন, পাকা 2তলা বাড়ি। কৃষাণ, খাতক, ব্যাপারী, মহাজন, দর্শনার্থী, প্রার্থী নানা লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। নবাবগঞ্জের নামধাম হয়েছে এ দিগরে। তিনি বললেন, এ কি কথা, নবাবগঞ্জে হাট নেই? এটা তো ভালো কথা নয়। 10টা গ্রামে ঢেঁড়া পিটিয়ে জানান দিয়ে দিলেন যে এবার থেকে প্রত্যেক শনি মঙ্গলবারে নবাবগঞ্জে বারোয়ারিতলায় হাট বসবে। ব্যাপারীরা যারা হাটে বেচাকেনা করতে আসবে, জমিদার তাদের কাছ থেকে কোনো তোলা নেবেন না। ব্যাপারীদের কাজ কারবারে সব রকমের সুবিধা দেওয়া হবে। যতদিন কর্তাবাবু ছিলেন ততদিন তিনি দেখে গেছেন নবাবগঞ্জের শনি মঙ্গলবারের হাট বেশ জমজমাট হয়ে চলছে। তারপর কর্তাবাবুর ছেলে হরনারায়ণের আমলেও হাট রমারম হয়ে উঠেছে। হাটে আরও ব্যাপারী, আরও খদ্দের, আরও দূর দূর দেশ থেকে এসে জড়ো হয়েছে। সেই কর্তাবাবু আজ নেই, সেই কর্তাবাবুর ছেলে হরনারায়ণ চৌধুরীও আজ আর নেই। এমনকি হরনারায়ণ চৌধুরীর অত যে আদরের ছেলে, সেও আর নবাবগঞ্জে নেই। ওই হাটের দিন সদানন্দ আসতো দিনুর সঙ্গে, কৈলাস গোমস্তাও আসতো এক দিন। কৈলাস গোমস্তা আসা মানেই স্বয়ং হরনারায়ণ চৌধুরীর আসা। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।